প্রয়াগে কুম্ভে এবার কত মানুষ মারা গিয়েছেন? সরকারি পরিসংখ্যান 30 ছিল, 30-এই আটকে আছে। অন্যান্য সংবাদ সংস্থা যাদের খবর বিশ্বাসযোগ্য, উত্তরপ্রদেশ সরকারের দেওয়া বিবৃতি থেকে যাদের খবর বিশ্বাস করা বেশি কারণ আছে, এমন সংবাদ সংস্থা বলছে সংখ্যাটা 58। আহতের সংখ্যা বেশ কয়েকশো, 200-র বেশি। এবার শুরু থেকেই বলা হচ্ছিল ডিজিটাল মহাকুম্ভ, ড্রোন প্রযুক্তির ব্যবহার, অজস্র সিসিটিভি ক্যামেরা। তা সত্ত্বেও এই স্ট্যাম্পিড, মানুষের পায়ে পিষ্ট হয়ে মানুষের মৃত্যু হওয়ার মতো মর্মান্তিক ঘটনা এড়ানো গেল না। এড়ানোর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তা লুকিয়ে যাওয়ার চেষ্টা করলেন। রাজ্য সরকার বলল কোনো ঘটনা ঘটেনি, গুজব। তার জন্য একজন শঙ্করাচার্য যোগী আদিত্যনাথকে মিথ্যাবাদী বললেন এরকম ক্ষেত্রে তীর্থযাত্রায় সহযাত্রীদের মৃত্যু হলে উপবাস করা উচিত। উনি মিথ্যা কথা বলেছেন, আমরা খাদ্য গ্রহণ করেছি, উনি অপরাধী। যোগী আদিত্যনাথের মৃত্যু ঘোষণার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করলেন। অর্থাৎ রাজ্য সরকারের আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দিল যে মানুষ মারা গিয়েছে। এর মধ্যে সামান্য একটু রাজনীতি অবশ্যই রয়েছে। আদিত্যনাথ বনাম নরেন্দ্র মোদী, বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির গন্ধ অবশ্যই এর মধ্যে পাওয়া যাচ্ছে। কিন্তু ঘটনা হলো এত কিছু করেও এই প্রাণহানি আমরা রোধ করতে পারলাম না। তার কারণ আসলে আমাদের দেশের রাজনৈতিক নেতারা, কর্তা ব্যক্তিরা, তারা মানুষের প্রাণের মূল্য দেন না। তারা মানুষের প্রাণে মূল্য দেন না বলেই এই 2025 সালে মহাকুম্ভে যখন মানুষের মৃত্যু হয়, তখন তারা 1954 সালে 70 বছর আগে, 71 বছর আগে জওহরলাল নেহরুর সময় ঘটনার কথা টেনে আনেন এবং বলেন তখন তো আরো বেশি লোক মারা গিয়েছিল। 70 বছর আগেকার প্রযুক্তি, 70 বছর আগেকার প্রশাসনিক ব্যবস্থা, তার সঙ্গে আজকের তুলনা করে সংখ্যাটা কম বলে তারা দেখাতে চান তাদের সাফল্য। তার কারণ আসলে আমাদের শোক প্রকাশ করেন সবাই। শোকের তো সোশ্যাল মিডিয়া রয়েছে, দারুণ চমৎকার ভাষায় শোকের শোক প্রকাশের প্রাবল্যে আমরা ভেসে যাই। প্রয়োজনে চোখের জলও বিসর্জন করতে পারেন ক্যামেরার সামনে আমাদের নেতা নেত্রীরা, কিন্তু আসলে তারা মানুষের প্রাণের মূল্য দেন না। মানুষকে তারা কি মানুষ বলে মনে করেন? একটু এই প্রসঙ্গে বলা দরকার বোধহয় মনে হচ্ছে। এবারের বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হলো। এটা আমাদের দেশে গড়পড়তা মানুষের যা আয় তার থেকে অনেক বেশি। অধিকাংশ মানুষ এর থেকে অনেক কম আয় করেন। আমাদের দেশে আয়কর দেন হচ্ছে মাত্র 3% মানুষ। আয়কর রিটার্ন ফাইল করেন প্রায় 140 কোটির মধ্যে প্রায় 9 কোটি মতো মানুষ, 6% মতো। তার অর্ধেক আসলে আয়কর দেন, অর্ধেকের একটু কম। বাকিরা জিরো রিটার্ন আয়কর দেওয়া, রিটার্ন ফাইল করেন। তো যাই হোক, 3% যে আসলে আয়কর দেন তাদের জন্য যে বাজেট করা হলো তা নিয়ে তো প্রচারের ঢক্কালি চারিদিক ফেটে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন 12 লক্ষ টাকা আয় করলে আগে কত লক্ষ লক্ষ টাকা আয়কর দিতে হতো, এখন আমরা সেটাকে শূন্য করে দিয়েছি। এই কথাটা একজন মানুষ তখনই বলতে পারেন যিনি যাদের বলছেন তাদের গাধা গরু মনে করেন। হ্যাঁ, আমি এই ভাষাই ব্যবহার করছি। গাধা গরু ছাড়া কোনো মানুষ বিশ্বাস করবে না যে জওহরলাল নেহরুর আমলে বা অতীতে
12 লক্ষ টাকা আয় করলে আয়কর দিতে হতো, এখন শূন্য করে দেওয়া হয়েছে। সুতরাং এখন মানুষের সুবিধা করে দেওয়া হয়েছে। সকলেই জানেন আজকের 12 লক্ষ টাকা আর অতীতের 12 লক্ষ টাকা সমান নয়। কতখানি অসমান বোঝানোর জন্য আমি একটা হিসেব আপনাদের সামনে তুলে ধরবো। হিসেবটা আপনারা সকলেই করতে পারেন, কিন্তু আমি করে দেখাচ্ছি এটা বোঝানোর জন্য যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের মতো সাধারণ মানুষকে কতখানি গরু গাধা মনে করেন, সেটা একটু অঙ্ক করে বোঝার ব্যাপার আছে। 1962 সালটা আমি ধরছি, কারণ নেহেরুর আমলের কথা বলা হয় কথায় কথায়। নেহেরুর আমলে একদম শেষ দিককার কথা আমি ধরছি, 1962 সালের কথা আমি ধরছি। তখনকার 100 টাকা আজকে কত টাকা? অর্থাৎ 1962 সালে 100 টাকায় যে জিনিস কিনতে পাওয়া যেত, এখন তা কিনতে কত টাকা লাগে? কারণ টাকাটা তো 100 টাকার নোটটা তো একই রকম থাকতে পারে 50 বছর রেখে দিলে, তার ক্রয় ক্ষমতা তো কমে যায়। 100 টাকা দিয়ে আজকে 1 লিটার তেলও কিনতে পাওয়া যায় না। 1962 সালে নিশ্চয়ই 1 টিন সর্ষের তেল বা অনেক বেশি কিনতে পাওয়া যেত। টাকার ক্রয় ক্ষমতা কত, আসলে ভ্যালু কত? হিসেব বলছে, সবাই দেখতে পারে, এগুলো সমস্ত ইন্টারনেটে অ্যাভেলেবেল, যে কেউ দেখতে পারে। হিসেব বলছে যে 1962 সালের 100 টাকা মানে হচ্ছে আজকের দিনে 8,943 টাকা। 1962 সালে 100 টাকায় যে জিনিস কিনতে পাওয়া যেত, আজকে সেটা কিনতে গেলে 8,943 টাকা লাগে। অর্থাৎ আজকের 12 লক্ষ টাকা যে আয় ইনকাম ট্যাক্স ছাড় দেওয়া হলো যে সীমা পর্যন্ত, 1962 সালে সেটা হতো 10,73,00,000 টাকা। মানে 1962 সালে যদি 12 লক্ষ টাকায় ইনকাম ট্যাক্স ছাড় দেওয়া হতো, বোঝার চেষ্টা করছি আমরা এইভাবে, 1962 সালে 100 টাকা হচ্ছে আজকের 8,943 টাকা। তাহলে 1962 সালে যদি 12 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স ছাড় দেওয়া হতো, আজকের দিনে নরেন্দ্র মোদীকে 10,73,00,000 টাকা পর্যন্ত যিনি আয় করছেন তাকে ট্যাক্সের আওতা বাইরে রাখতে হতো। দেশে কতজন আয়করদাতা পাওয়া যেত? হাজারের ঘরে হবে আমার ধারণা, লক্ষ পেরোবে না। 10,73,00,000 টাকার উপরে আয়কর নিতে। উল্টো দিকে আজকে 12 লক্ষ টাকা কি আমি 1962 সালে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আজকে 12 লক্ষ টাকা যে জিনিস কিনতে পাওয়া যায় 1962 সালে সেটা কিনতে 13,418 টাকা লাগতো। সুতরাং 1962 সালের 13,418 টাকা হচ্ছে আজকের 12 লক্ষ টাকার সমান। আমার দেশের প্রধানমন্ত্রী আমাকে গাধা মনে করেন বলে বলেছেন তখন 12 লক্ষ টাকা ছাড় ছিল না, এখন 12 লক্ষ টাকায় ছাড় দিয়েছি। নর্দমা থেকে তীর্থ, সব জায়গায় মানুষের মূল্য কম, মানুষের প্রাণের কোনো মূল্য নেই, তার কারণ মানুষকে মানুষ বলেই মনে করা হয় না। আমাদের দেশের শাসক বর্গ তারা মানুষকে মানুষ বলেই মনে করেন না। যেমন দেশের প্রধানমন্ত্রী কথা বলে দেন যে আগে লক্ষ লক্ষ টাকা কর দিতে হতো, এখন দিতে হয় না, তেমনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি গিয়ে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে, নর্দমায় পাকে যারা মৃত্যু হয়েছে তাদের 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করে বলেন দেখতে হবে কেন এরকম হচ্ছে। দেখতে হবে মানে এতদিন কি দেখছিলেন? পুরসভা রয়েছে, পঞ্চায়েত রয়েছে, বিভিন্ন রেগুলেটরি অথরিটি রয়েছে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রয়েছে, তারা কি দেখছে এতদিন ধরে? 2013 সালে তৈরি আইন রয়েছে, বাজেট রয়েছে সরকারের, আর কত দেখবেন? এই দেখা,
এবং ওই দেখানো লক্ষ টাকার করের গল্প দেখানো, একে প্রশ্ন করতে আমরা ভুলে গেছি। আজকে অনুষ্ঠান শেষ করবে কথা বলেই। যদি আমাদের দেশে একটা দায়িত্বশীল মিডিয়া থাকতো, সংবাদ মাধ্যম থাকতো, তাহলে আজকে বিদেশি সংবাদ মাধ্যমের থেকে আমাদের জানতে হতো না কুম্ভে কত লোক মারা গেছেন। তাহলে তারা এই প্রশ্ন করতো, 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আগে, তার সে কাহিনী লেখার আগে তারা প্রশ্ন করত, কেন এভাবে এখনো মানুষকে নর্দমায় নামানো হচ্ছে? এ প্রশ্ন করতে আমরা ভুলে গেছি, আর তারই মূল্য দিচ্ছে আমাদের সমাজ।